আবারও কাতারে হামলার হুমকি ইসরায়েলে। দোহার পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ। তেল আবিবের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনায় ঘোষণা কানাডার। এখনও থমথমে নেপালের পরিস্থিতি। প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব জেএনজির প্রতিনিধিদের। বন্দুক হামলায় ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক নিহত। ব্যক্তিগত অস্ত্র রাখার পক্ষে সবর ছিলেন ইসরায়েলপন্থী এই ইনফ্লুয়েন্সার। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দোহায় হামলার পর এবার কাতারকে সরাসরি হুমকি দিল ইসরায়েল। হামাস নেতাদের বহিষ্কার না করলে আবারও দেশটিতে অভিযান চালানো হবে বললেন নেতানিয়াহু। দেশটিতে অভিযান চালানো হবে সতর্ক করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যে দেশে হামাসকে আশ্রয় দেবে সেখানেই খুঁজে খুঁজে হত্যা করা হবে শীর্ষ নেতাদের, দিয়েছেন এমন হুঁশিয়ারিও। এদিকে ইসরায়েলি হামলার সম্মিলিত জবাব চায় কাতার। কোনো রকম সতর্কবার্তা ছাড়াই মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামলা চালায় ইসরায়েল। টার্গেট করা হয় শীর্ষ হামাস নেতাদের। নিয়মনীতির তোয়াক্কা না করে কাতারে হামলার পরও ক্ষান্ত হয়নি তেল আবিব। দোহার প্রতি উল্টো হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানিয়েছেন হামাস নেতাদের দেশ থেকে বহিষ্কার করা না হলে আবারও হামলার শিকার হতে হবে দেশটিকে। ৭ অক্টোবর গণহত্যার সাথে জড়িত সকল সন্ত্রাসী মূলত তাদের কাতার নিরাপদে আশ্রয় দেয়, অর্থায়ন করে এবং বিলাসবহুল প্রাসাদে থাকার সুযোগ দেয়। কাতার সহ সন্ত্রাসীদের আশ্রয়দাতা সব দেশকে বলছি, হয় তাদের বহিষ্কার করুন অথবা বিচারের আওতায় আনুন। আপনারা করতে না পারলে আমরা করব। এদিকে ইসরায়েলকে জবাব দিতে আরব দেশগুলোর সমন্বিত পদক্ষেপ চায় কাতার। ধারণা করা হচ্ছে আসন্ন আরব আমিরাত সামিটে আসতে পারে নতুন কোনো সিদ্ধান্তের ঘোষণা। এই অঞ্চল থেকে একটি জবাব আসবে। সেটি এরই মধ্যে আঞ্চলিক সহযোগিতার সাথে পরামর্শ এবং আলোচনাধীন রয়েছে। এমন অর্থপূর্ণ কোনো পদক্ষেপ আশা করছি যা ইসরায়েলকে এই আগ্রাসন থেকে বিরত রাখবে। কাতার, ইরান, তুরস্ক সহ হামাস নেতাদের আশ্রয় দিয়েছে বেশ কয়েকটি দেশ। কাতারে হামলার জেরে ইসরায়েলের বিরুদ্ধে একত্র হয়ে কড়া জবাব দিল প্রভাবশালী একটি দেশ। তেল আবিবের সাথে সম্পর্ক পুনর্নির্বাচনের কথা ভাবছে কানাডা। অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন আরব দেশ জর্ডান। উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় দেশ ক্রোয়েশিয়া। নেতানিয়াহু প্রশাসনকে থামাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে সৌদি আরবও। ৭২ ঘন্টায় ৬ দেশে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের মিত্র কাতারে বিমান হামলার মধ্য দিয়ে বিশ্বজুড়ে রীতিমতো নিন্দার ঝড় তুলেছে ইসরায়েল। উপসাগরীয় দেশটিতে প্রথমবারের মতো অভিযান পরিচালনা করেছে আইডিএফ, যারা দীর্ঘদিন ধরে হামাসের সাথে তেল আবিবের সমঝোতার মধ্যস্থতা করে আসছে। কাতারে হামলার ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মনে করছেন কানাডা। তেল আবিবের সাথে সম্পর্ক পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে অটোয়া। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথাও জানিয়েছে কার্নি প্রশাসন। তিনি বলেন, আমরা ইসরায়েলের সাথে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছি। অবশ্যই কাতারে যে হামলা করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এটা তাদের আকাশসীমার লঙ্ঘন। কাতার যখন শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছিল তখন প্রাণহানি ঘটল। কানাডা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য কাজ করছে। ইসরায়েলকে আগ্রাসী আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জর্ডান। দাবি, অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান করে না তেল আবিব। উদ্বেগ জানিয়েছে ইউরোপের আরেক দেশ ক্রোয়েশিয়া। এই হামলা প্রমাণ করে ইসরায়েল এখনও আগ্রাসন চালিয়ে যাচ্ছে। অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি তার কোনো সম্মান নেই, তারা কোনো সম্মান দেখায় না। তেল আবিবের আগ্রাসী আচরণ দমকে এমন সময় বিশ্বকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ জানান তিনি। অন্যদিকে তেল আবিবের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনে ইসরায়েলের হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এতে আহত হয়েছে আরও অন্তত ১৩১ জন। কাতারে হামাস নেতার উপর হামলার একদিন পর স্থানীয় সময় বুধবার দেশটির রাজধানী সানা ও আল জাউফ এলাকায় বিমান হামলা চালায় আইডিএফ। এখনও ধ্বংসস্তূপের ভেতরে চলছে উদ্ধার কাজ। আইডিএফের দাবি, মিলিটারি ক্যাম্প, জ্বালানি ক্যাম্প সহ হুতির বিভিন্ন সামরিক স্থাপনা ছিল তাদের হামলার লক্ষ্য। হুতির প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। গাজায় আগ্রাসনের পাশাপাশি গত ২ বছরে ইয়েমেনেও বেশ কয়েকবার হামলা চালিয়েছে তেল আবিব। এখনও থমথমে নেপালের পরিস্থিতি। কারফিউ এবং মেয়াদ বাড়লেও শিথিল করা হয়েছে সময়সীমা। সংঘাতপূর্ণ এলাকাগুলো বাড়ানো হয়েছে সেনা উপস্থিতি। এমন অবস্থাতে অন্তর্বর্তী সরকার গঠনে চলছে তোড়জোড়।
প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছে জেনজির বিক্ষোভকারীরা। তরুণদের অনুরোধে সাড়া দিয়ে আলোচিত এই আইনজীবী দায়িত্ব পেলেও দ্রুত সময়ে নির্বাচন আয়োজন এবং নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা তুলে দেবেন বলে জানিয়েছেন সুশীলা। নেপালের রাজধানী কাঠমান্ডুর পথে পথে সেনা টহল, অন্যান্য শহরেও কড়াকড়ি, শিথিল করা হয়েছে কারফিউ এবং সময়সীমা। সকালে 4 ও বিকেলে 2 ঘন্টার জন্য স্বাভাবিক চলাচলের সুযোগ পাবে বাসিন্দারা। লুটপাটের অভিযোগে আটক করা হয়েছে আরও বেশ কয়েকজনকে। দেশটির অন্তত 25টি কারাগার থেকে 15,000-এরও বেশি বন্দী পালিয়ে গেছে বলে জানা গেছে। রামেচুপ কারাগার থেকে পালানোর সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে 5 বন্দী। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছে সেনাবাহিনী। বুধবার সামরিক বাহিনীর হেডকোয়ার্টার্সে সেনাপ্রধানের নেতৃত্বে হয় বিশেষ আলোচনা। সন্ধ্যা থেকে টানা 6 ঘন্টা ধরে চলে ম্যারাথন বৈঠক। সেখানে নিজেদের দাবি দেওয়া তুলে ধরে জেনজির প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী পদের জন্য সাবেক বিচারপতি সুশীলা কার্কিক নামে প্রস্তাব দিয়েছে তারা। জেনজি বিক্ষোভে হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক সরব ছিলেন তিনি। সর্বসম্মতিরূপে নীতিবান ও নিরপেক্ষ ব্যক্তিদের মধ্য থেকে সুশীলা কার্কির নাম সরকার পরিচালনার জন্য প্রস্তাব করা হয়েছে। জেনজির প্রস্তাবে সাড়া দিয়েছে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা। জানিয়েছেন দায়িত্ব পেলে সঠিক সময়ে নির্বাচন আয়োজন ও নতুন নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে তার প্রধান লক্ষ্য। প্রতিহত করবেন অর্থের বিনিময়ে ক্ষমতা অর্জনকে। হেলিকপ্টারে দড়িতে ঝুলে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে গেছেন নেপালের মন্ত্রী। প্রকাশিত হয়েছে এমন একটি ভিডিও যা রীতিমতো ভাইরাল। ভিডিওতে দেখা গেছে মন্ত্রীর বাড়ির উপর ঝুলেছে হেলিকপ্টার, যেখান থেকে ফেলা একটা স্ট্রিং আকার ধরে আছেন মন্ত্রী আর তার পরিবারের সদস্যরা। আর এই অবস্থাতে উড়ে যায় যানটি। বিক্ষোভ শুরুর পর থেকেই পুড়িয়ে দেওয়া হয় একাধিক মন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের বাড়ি। অনেকে প্রকাশ্যে হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। নেপালের সহিংসতা বিশৃঙ্খলা জুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত বাণিজ্য পরিস্থিতি। আটকে আছে ভারত নেপাল সীমান্ত দিয়ে পণ্য সরবরাহ। জেনজি বিক্ষোভের প্রভাবে উত্তেজনা ছাড়িয়েছে যোগবাণী, বিরাট ও নগর সীমান্তে। মঙ্গলবার কাস্টমস ও রাজস্ব অফিস এবং সীমান্ত গেটে আগুন ধরিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা। নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ করা হয় সবগুলো স্থলবন্দর। সীমান্তে 2 পাশে আটকে পড়েছে শত শত ট্রাক। বাণিজ্যিক ক্ষতির মুখে পড়েছে 2 দেশই। ভারতের উত্তরবঙ্গ নেপাল সীমান্ত দিয়ে দৈনিক অন্তত 500টি পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। গত কয়েকদিনে দৈনিক 250 থেকে 300 কোটি রুপির লোকসান হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এছাড়া নেপালে অস্থিতিশীলতার জুড়ে দেশটিকে সফর বাতিল করেছে শত শত পর্যটক। নেপালের বিক্ষোভের আগুনে দেশটির সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু না হলেও তার শারীরিক অবস্থা গুরুতর। সংশোধিত তথ্যে এমনটি জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। মঙ্গলবার নেপালের সাবেক প্রধানমন্ত্রী বালথান থালানের স্ত্রী রাজলক্ষ্মী চিত্রাকারের মৃত্যুর খবর জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম।